আশা করি তোমরা সকলে বাড়িতে ভালোই আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ভূগোল ও পরিবেশ বইয়ের ৬ নম্বর অধ্যায়। তাহলে তোমরা সবাই তোমাদের ভূগোল ও পরিবেশ বইটি বের করো এবং সাথে ৩৪ নম্বর পৃষ্ঠাটি বের করো। সেখানে দেখো রয়েছে পৃথিবীর স্থলভাগ ও জলভাগ। আমরা আজকে এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। এই অধ্যায়টি তোমাদের সেকেন্ড টার্মিনাল এক্সামিনেশনের সিলেবাসে রয়েছে। তাহলে চলো শুরু করি। পৃথিবীর স্থলভাগ ও জলভাগ। তোমরা আগেই জেনেছো যে সৌরজগতে ৮টি গ্রহ রয়েছে, তার মধ্যে একটি গ্রহ হলো পৃথিবী। সেই পৃথিবীতে আমরা বসবাস করি। আর সেই আমাদের পৃথিবীতে যে স্থলভাগ ও জলভাগ রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো কি রয়েছে, আমরা যে গ্রহে বসবাস করি তার নাম পৃথিবী। এই পৃথিবীর সব জায়গা সমান নয়। আমরা কোন গ্রহে বসবাস করছি? পৃথিবীতে। আর আমাদের পৃথিবীতে সর্বত্র কিন্তু সমান নয়। পৃথিবী কোথাও উঁচু, আবার কোথাও সমান, আবার কোথাও নিচু। পৃথিবীর যে স্থানে উঁচু বলে জল জমতে পারে না তাকে বলা হয় স্থলভাগ। যেহেতু আমাদের পৃথিবী সর্বত্র সমান নয়, কোথাও খুব উঁচু, আবার কোথাও মাঝারি, আবার কোথাও খুব নিচু। পৃথিবীর যে সমস্ত স্থানে উঁচু রয়েছে এবং সেখানে জল জমতে পারে না সেই সমস্ত জায়গাকে কি বলা হয়? স্থলভাগ। আর যে স্থান খুব নিচু, যেখানে সহজেই জল জমে থাকে তাকে বলা হয় জলভাগ। যেমন উঁচু স্থানগুলোকে আমরা বলবো স্থলভাগ, তেমনি যে সমস্ত স্থানগুলো খুব নিচু এবং সহজেই সেখানে জল জমে যায় সেই সমস্ত স্থানকে আমরা বলবো জলভাগ। পৃথিবীর বেশিরভাগ অঞ্চলে জলে পরিপূর্ণ। আমরা জানি পৃথিবীর ৩ ভাগ জল এবং ১ ভাগ স্থল। তাই পৃথিবীর বেশিরভাগ স্থান কি জলে পরিপূর্ণ থাকে। মোট ৩ ভাগ জল ও ১ ভাগ স্থল নিয়ে আমাদের এই পৃথিবী। তাহলে কি জানি আমরা? পৃথিবীর ৩ ভাগ জল এবং ১ ভাগ স্থল। প্রথম দিকে পৃথিবী ছিল একটি জ্বলন্ত গ্যাসীয় পদার্থ। পৃথিবী সৃষ্টির আদি পর্বে পৃথিবী একটি জ্বলন্ত গ্যাসীয় পদার্থ ছিল। তারপর ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। এইভাবে ঠান্ডা হওয়ার সময় কোনো অংশ ভাঁজ হয়ে নিচু হয়ে যায় এবং কোনো অংশ উঁচু হয়ে পড়ে। তাহলে পৃথিবী সৃষ্টির আদিতে কি ছিল? একটি জ্বলন্ত গ্যাসীয় পদার্থ। সেই গ্যাসীয় পদার্থটি আস্তে আস্তে ধীরে ধীরে কি হলো? শীতল হলো, ধীরে ধীরে ঠান্ডা হয়। তারপর এইভাবে ঠান্ডা হওয়ার সময় পৃথিবীর কোনো কোনো অংশ ভাঁজ হয়ে নিচু হয়ে যায়, আবার কিছু কিছু অংশ উঁচু হয়ে পড়ে। আর এই উঁচু অংশই হলো স্থলভাগ এবং নিচু অংশগুলো বৃষ্টির জল ও বরফ গলা জলে পূর্ণ হয়ে গড়ে উঠেছে জলভাগ। যেহেতু উঁচু অংশগুলোতে জল জমতে পারে না, তাই সেই অংশগুলো হলো স্থলভাগে পরিণত হলো। এবং আর নিচু জায়গাগুলিতে যেহেতু সহজে জল জমে গেল, বৃষ্টির জল, বরফ গলা জল, তাই সেই জায়গাগুলোতে সৃষ্টি হলো জলভাগ। পৃথিবীর ঠিক মাঝামাঝি অংশে কাল্পনিক রেখা দিয়ে 2টি ভাগ করা হয়েছে। উপরের অংশটি হলো উত্তর গোলার্ধ এবং নিচের অংশটি হলো দক্ষিণ গোলার্ধ। যদি পৃথিবীকে আমরা একটি কাল্পনিক রেখা দ্বারা ভাগ করি, যদি এই বৃত্তটিকে আমরা পৃথিবী ধরি আর সেই বৃত্তটিকে আমরা যদি একটি কাল্পনিক রেখা দ্বারা ভাগ করি, অর্থাৎ পৃথিবীকে আমরা যদি কাল্পনিক রেখা দ্বারা ভাগ করি, তাহলে তার উপরের অংশটিকে বলা হয় উত্তর গোলার্ধ এবং নিচের অংশটিকে বলা হয় দক্ষিণ গোলার্ধ। উত্তর গোলার্ধে স্থলভাগ বেশি এবং দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি। পৃথিবীর উত্তর গোলার্ধে কি বেশি? স্থলভাগ। আর দক্ষিণ গোলার্ধে জলভাগ বেশি। এবার দেখো রয়েছে স্থলভাগ। পৃথিবীর যে কঠিন আবরণে প্রাণীরা চলাফেরা করে এবং গাছপালা জন্মায় তাকেই বলা হয় পৃথিবীর স্থলভাগ। স্থলভাগে আমরা কি দেখি? স্থলভাগে প্রাণীরা চলাফেরা করে, গাছপালা জন্মায়, তাই তাকে পৃথিবীর স্থলভাগ বলা হয়। তাহলে পৃথিবীর যে কঠিন আবরণে প্রাণীরা চলাফেরা করে এবং গাছপালা জন্মায় তাকে বলা হয় পৃথিবীর স্থলভাগ। তাহলে স্থলভাগ কাকে বলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা এটি লিখে দেবে। স্থলভাগের যে অংশ সমতল তাকে বলা হয় সমভূমি। আবার উঁচু শক্ত পাথরের অংশকে বলে পাহাড় বা পর্বত। তাহলে স্থলভাগে আবার বিভিন্ন ভাগ রয়েছে। যেমন স্থলভাগের যে অংশ সমতল তাকে আমরা কি বলবো? সমভূমি।
আবার স্থলভাগের কিছু উঁচু শক্ত পাথরের অংশ বলা হয় পাহাড় বা পর্বত। যেমন কি কি রয়েছে? হিমালয় পর্বত, শুশুনিয়া পাহাড় ইত্যাদি। আমাদের ভারতবর্ষের উত্তরে কি রয়েছে? হিমালয় পর্বত। পৃথিবীর মোট স্থলভাগকে 7টি ভাগে ভাগ করা হয়। পৃথিবীর যে স্থলভাগের অংশ রয়েছে সেই অংশকে আমরা 7টি ভাগে ভাগ করতে পারি। এই ভাগগুলিকে বলা হয় মহাদেশ। আর পৃথিবীতে মোট কয়টি মহাদেশ রয়েছে? মোট 7টি মহাদেশ রয়েছে। মহাদেশগুলি কি কি? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা এবং ওশিয়ানিয়া। তাহলে পৃথিবীতে কয়টি মহাদেশ রয়েছে? 7টি মহাদেশ। আর এই মহাদেশগুলির নাম কি? এশিয়া, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, অ্যান্টার্কটিকা ও ওশিয়ানিয়া। এশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এই 7টি মহাদেশের মধ্যে এশিয়া মহাদেশ হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ। এশিয়া মহাদেশেরই একটি দেশ হলো ভারত, যেখানে আমরা বসবাস করি। পৃথিবীতে যে 7টি মহাদেশ রয়েছে তার মধ্যে এশিয়া সবচেয়ে বড় মহাদেশ। আর এই মহাদেশেই যে একটি দেশ রয়েছে ভারতবর্ষ, সেই ভারতবর্ষে আমরা বসবাস করি। তাহলে আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশ হলো ওশিয়ানিয়া। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ যেমন এশিয়া, তেমনি পৃথিবীর সবচেয়ে ছোট অর্থাৎ আকৃতিতে সবচেয়ে ছোট মহাদেশ হলো ওশিয়ানিয়া। এবার মহাদেশগুলি সম্পর্কে আমরা কিছুটা জেনে নেব। প্রথমে রয়েছে এশিয়া মহাদেশ। পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এশিয়ার কয়েকটি উল্লেখযোগ্য দেশ হলো ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, চীন, মায়ানমার, জাপান, ইরাক, ইরান প্রভৃতি। এশিয়া মহাদেশে আছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তাহলে যদি বলা হয় এশিয়া মহাদেশের কয়েকটি দেশের নাম লেখো, তাহলে কি লিখবে তোমরা? ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার, ইরাক, ইরান, জাপান প্রভৃতি। আর এশিয়া মহাদেশেই পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ রয়েছে, তার নাম কি? মাউন্ট এভারেস্ট। এটি কোথায় অবস্থিত? এশিয়া মহাদেশের নেপাল দেশে। কোন দেশে? নেপাল। নেপালে রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ, যার নাম মাউন্ট এভারেস্ট। তারপর তোমাদের বই দেখো, একটি ছবি দেওয়া রয়েছে। এটি কিসের ছবি? এটি তাজমহল। যে কোথায় অবস্থিত? ভারতবর্ষের আগ্রায়। ভারতবর্ষের আগ্রায় তাজমহল রয়েছে। তারপর রয়েছে দেখো আফ্রিকা। আফ্রিকা হলো এশিয়ার পরেই দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হলো আফ্রিকা। এশিয়া হলো পৃথিবীর বৃহত্তম মহাদেশ, অর্থাৎ সবচেয়ে বড় মহাদেশ। এশিয়া হলো পৃথিবীর সবচেয়ে বড় মহাদেশ এবং আফ্রিকা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ, অর্থাৎ এশিয়ার পরেই আফ্রিকার স্থান। এই মহাদেশের কয়েকটি দেশ হলো মিশর, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সোমালিয়া, ইথিওপিয়া প্রভৃতি। তাহলে আফ্রিকা মহাদেশের কয়েকটি উল্লেখযোগ্য দেশের নাম কি? মিশর, কেনিয়া, জিম্বাবুয়ে, দক্ষিণ আফ্রিকা, আলজেরিয়া, সোমালিয়া প্রভৃতি। এছাড়া আরো অনেক দেশ রয়েছে। আফ্রিকা মহাদেশে আছে বিখ্যাত নীলনদ ও সাহারা মরুভূমি। পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদীর নাম কি? নীলনদ। আর এই নীলনদ কোথায় অবস্থিত? আফ্রিকায়। আফ্রিকা মহাদেশে রয়েছে পৃথিবীর বিখ্যাত নীলনদ। এছাড়াও পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমি কোথায় অবস্থিত? আফ্রিকার সাহারা মরুভূমি। তারপর রয়েছে দেখো উত্তর আমেরিকা। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকার দুটি বিখ্যাত দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশটির নাম কি? উত্তর আমেরিকা। উত্তর আমেরিকার দুটি বিখ্যাত দেশের নাম আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী মিসৌরি, মিসিসিপি এই মহাদেশে অবস্থিত। আফ্রিকার মিশরে যে নীলনদ রয়েছে সেটি এককভাবে দীর্ঘতম নদী, পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী, এবং মিসিসিপি, মিসৌরি এটি যুগ্মভাবে পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী। আর মিসিসিপি, মিসৌরি কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায়।
মিসৌরি ও মিসিসিপি নামে দুটি নদী মিলে এই নদীটিকে দীর্ঘ নদী হিসেবে ধরা হয়। যদি পৃথিবীর এককভাবে দীর্ঘতম নদীর নাম বলা হয় তাহলে সেটি হলো নীল নদ, এবং দুটি নদীকে মিলিয়ে একসঙ্গে সবচেয়ে দীর্ঘতম নদী হলো মিসিসিপি ও মিসৌরি। এইখানে দেখো একটি জলপ্রপাতের ছবি রয়েছে, এটি নায়াগ্রা জলপ্রপাত। এটি কোথায় অবস্থিত? উত্তর আমেরিকায়। তারপর রয়েছে দেখো দক্ষিণ আমেরিকা। পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশ হলো দক্ষিণ আমেরিকা। তাহলে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশটির নাম কি? দক্ষিণ আমেরিকা। আর এই মহাদেশের কয়েকটি উল্লেখযোগ্য দেশের নাম ব্রাজিল, আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে, ভেনেজুয়েলা, চিলি প্রভৃতি। তাহলে পৃথিবীর চতুর্থ বৃহত্তম মহাদেশের নাম কি? দক্ষিণ আমেরিকা। আর এই মহাদেশের উল্লেখযোগ্য কয়েকটি দেশের নাম ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, ভেনেজুয়েলা, চিলি প্রভৃতি। পৃথিবীর সবচেয়ে বড় নদী হলো আমাজন। আর এই আমাজন নদী কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। আমাজন হলো একক নদী হিসাবে সবচেয়ে বড়, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদীর নাম কি? নীল নদ। আর পৃথিবীর সবচেয়ে বড় বা বৃহত্তম এবং সবচেয়ে বেশি জল বহনকারী নদীর নাম হলো আমাজন নদী। সবচেয়ে দীর্ঘতম নদী কোথায় অবস্থিত? আফ্রিকায়, যার নাম নীল নদ, এবং সবচেয়ে বড় অর্থাৎ সবচেয়ে বেশি জল বহনকারী নদীর নাম হলো আমাজন নদী। এটি কোথায় অবস্থিত? দক্ষিণ আমেরিকায়। তারপর রয়েছে দেখো ইউরোপ মহাদেশ। এই মহাদেশটি আয়তনের দিক থেকে পৃথিবীর মধ্যে ষষ্ঠ। সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান প্রভৃতি ক্ষেত্রে সবচেয়ে উন্নত বলা হয় এই মহাদেশকে। পৃথিবীর ষষ্ঠতম মহাদেশটির নাম কি? ইউরোপ। আর এই মহাদেশ সাহিত্য, শিল্পকলা, বিজ্ঞান প্রভৃতির দিক থেকে সবচেয়ে বেশি উন্নত মহাদেশ। ইউরোপ মহাদেশের কয়েকটি দেশ হলো ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, পোল্যান্ড, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি। ইউরোপ মহাদেশের কয়েকটি উল্লেখযোগ্য দেশের নাম কি? ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, পোল্যান্ড, ইতালি, স্পেন, সুইজারল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি। তোমাদের বই যে এখানে ছবিটি দেওয়া রয়েছে, এটি কিসের ছবি? এটি আইফেল টাওয়ারের ছবি। এটি কোথায় অবস্থিত? ইউরোপ মহাদেশে, অর্থাৎ ফ্রান্সের প্যারিসে। আন্টার্কটিকা। তারপর রয়েছে দেখো অ্যান্টার্কটিকা। আয়তনের দিক থেকে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ হলো অ্যান্টার্কটিকা। এই মহাদেশে আলাদা করে কোনো দেশ নেই। মহাদেশটি সারা বছরই সাদা বরফে ঢাকা থাকে। প্রচন্ড ঠান্ডার জন্য এখানে কোনো মানুষ বসবাস করে না। সাদা বরফে ঢাকা থাকে বলে এই মহাদেশকে শ্বেত মহাদেশ বলা হয়। তাহলে পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশের নাম কি? অ্যান্টার্কটিকা। আর এই মহাদেশে আলাদা করে কোনো দেশ নেই। অ্যান্টার্কটিকা সম্পূর্ণ একটি ভূখণ্ড, এখানে আলাদা করে কোনো দেশ নেই। আর এই মহাদেশটি সারা বছরই সাদা বরফে ঢাকা থাকে। প্রচন্ড ঠান্ডার জন্য এখানে কি হয়? মানুষ বসবাস করতে পারে না। যেহেতু এখানে সারা বছরই বরফে ঢাকা থাকে, তাই মানুষ এখানে বসবাস করতে পারে না। সাদা বরফে ঢাকা থাকে বলে এই মহাদেশকে কি বলা হয়? শ্বেত মহাদেশ। তাহলে যদি বলা হয় কোন মহাদেশকে শ্বেত মহাদেশ বলা হয়, তাহলে কি লিখবে? অ্যান্টার্কটিকা মহাদেশ। যেহেতু অ্যান্টার্কটিকা মহাদেশে সারা বছরই সাদা বরফে ঢাকা থাকে। তারপর রয়েছে দেখো ওশিয়ানিয়া। পৃথিবীর সবচেয়ে ছোট মহাদেশের নাম ওশিয়ানিয়া। আমরা আগেই জেনেছি পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাদেশের নাম এশিয়া এবং সবচেয়ে ছোট মহাদেশের নাম হলো ওশিয়ানিয়া। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি প্রভৃতি দেশ ওশিয়ানিয়া মহাদেশে অবস্থিত। এই ক্ষুদ্রতম মহাদেশটিতে কি কি দেশ রয়েছে? নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, পাপুয়া নিউ গিনি প্রভৃতি। তারপর রয়েছে দেখো জলভাগ। আমরা এতক্ষণ জানলাম স্থলভাগ সম্পর্কে, এখন জলভাগ সম্পর্কে জানব। জলভাগের মধ্যে সবচেয়ে বড় অংশকে বলা হয় মহাসাগর। পৃথিবীর জলভাগে 5টি মহাসাগর আছে। এগুলি হলো প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর। পৃথিবীর যেমন স্থলভাগকে আমরা 7টি ভাগে ভাগ করি আর সেগুলি 7টি মহাদেশে বিভক্ত, তেমনি জলভাগকে আমরা 5টি ভাগে ভাগ করতে পারি আর সেগুলো 5টি মহাসাগরে বিভক্ত। সেই মহাসাগরগুলির নাম কি কি? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, সুমেরু মহাসাগর এবং কুমেরু মহাসাগর। পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর হলো প্রশান্ত মহাসাগর।
তাহলে আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। শুধু আয়তনই বড় নয়, প্রশান্ত মহাসাগর অন্যান্য মহাসাগরের তুলনায় অনেক বেশি গভীরও। প্রশান্ত মহাসাগর যেমন আয়তনের দিক থেকে সবচেয়ে বড়, তেমনি পৃথিবীর অন্যান্য মহাসাগরের তুলনায় সবচেয়ে গভীর মহাসাগর প্রশান্ত মহাসাগর। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাসাগর হলো আটলান্টিক মহাসাগর। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর এবং দ্বিতীয় বৃহত্তম মহাসাগরটির নাম হলো আটলান্টিক মহাসাগর। তৃতীয় বৃহত্তম মহাসাগরের নাম হলো ভারত মহাসাগর। তবে গভীরতার দিক থেকে ভারত মহাসাগরের স্থান দ্বিতীয়। আয়তনের দিক থেকে সবচেয়ে বড় মহাসাগরের নাম প্রশান্ত মহাসাগর এবং দ্বিতীয় বৃহত্তম মহাসাগরের নাম আটলান্টিক মহাসাগর। তৃতীয় বৃহত্তম মহাসাগরটির নাম ভারত মহাসাগর এবং গভীরতার দিক থেকে সবচেয়ে বেশি গভীরতম মহাসাগরের নাম হলো প্রশান্ত মহাসাগর এবং তৃতীয় বৃহত্তম গভীরতম মহাসাগরটির নাম ভারত মহাসাগর। এছাড়া সুমেরু মহাসাগর ও কুমেরু মহাসাগরের তুলনায় ছোট। সুমেরু মহাসাগর কুমেরু মহাসাগরের তুলনায় অনেকটা ছোট। সবচেয়ে কম গভীর মহাসাগর হলো সুমেরু মহাসাগর। মহাসাগর থেকে ছোট জলভাগকে বলা হয় সাগর। মহাসাগরের তুলনায় যখন আকারে ছোট জলরাশিপূর্ণ একটি জলভাগ থাকবে তখন তাকে আমরা কি বলবো? সাগর। যেমন বঙ্গোপসাগর, আরব সাগর প্রভৃতি। বঙ্গোপসাগরের তিন দিকে স্থলভাগ আছে বলে একে উপসাগর বলা হয়। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর। যেহেতু বঙ্গোপসাগরটি তিন দিক থেকে স্থলভাগ দ্বারা বেষ্টিত রয়েছে, তাই এই বঙ্গোপসাগরকে কি বলা হয়? উপসাগর। মহাসাগর ও সাগর ছাড়াও অন্যান্য জলভাগ হলো নদী, হ্রদ, খাল, বিল, পুকুর প্রভৃতি। আমাদের দেশের প্রধান নদীর নাম হলো গঙ্গা। মহাসাগরের তুলনায় ছোট জলভাগকে কি বলা হয়? সাগর। আর যে সমস্ত সাগরের তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত তাকে কি বলা হয়? উপসাগর। এছাড়াও কি কি জলভাগ রয়েছে? নদী, হ্রদ, খাল, বিল প্রভৃতি। আর আমাদের দেশের প্রধান নদীর নাম কি? গঙ্গা। কোন নদী থেকে যদি অন্য নদী বেরিয়ে আসে তখন তাকে বলা হয় শাখা নদী। অর্থাৎ মূল নদী থেকে যদি আরো একটি নদী বেরিয়ে আসে তখন সেই নদীটিকে আমরা কি বলবো? শাখা নদী। যেমন গঙ্গার শাখা নদী হলো ভাগীরথী, পদ্মা। তাহলে গঙ্গা নদীর শাখা নদীর নাম কি? ভাগীরথী, পদ্মা নদী। আবার অন্য কোনো নদী যদি বড় নদীতে এসে মেশে তখন তাকে বলে উপনদী। যদি কোনো ছোট নদী একটি বড় নদীর উপরে অর্থাৎ বড় নদীর সঙ্গে এসে মেশে তখন সেই ছোট নদীটিকে আমরা কি বলবো? উপনদী। আর যখন বড় নদী থেকে একটি ছোট নদী বেরিয়ে আসে তখন আমরা তাকে বলবো শাখা নদী। যেমন গঙ্গায় এসে মিশেছে যমুনা নদী, তাই যমুনা নদী হলো গঙ্গার একটি উপনদী। গঙ্গা নদীতে কোন নদী এসে মিশেছে? যমুনা নদী। তাই আমরা যমুনা নদীকে কি বলবো? গঙ্গা নদীর উপনদী। তারপর কিছু মডেল প্রশ্ন উত্তর রয়েছে, সেগুলো তোমরা বাড়িতে ভালো মতো পড়বে আর প্রশ্ন উত্তরগুলো আমি করিয়ে দেব। তাহলে আজকে এই পর্যন্তই রইলো। তোমরা বাড়িতে ভালো মতো পড়াশোনা করবে। ধন্যবাদ।